আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগতম। আমি মোহাম্মদ শাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অধ্যায় ষষ্ঠ, চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্রের ক্লাস নিয়ে। আজকে আমি এই ষষ্ঠ অধ্যায় পুরোটাই শেষ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রী। তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। তো ষষ্ঠ অধ্যায়, চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। তো প্রথম দেখো প্রিয় ছাত্রী, তোমাদেরকে চেক অনুমোদনের প্রকারভেদ, এই কয়েকটা প্রকারেই চেক অনুমোদনটা দেওয়া হয়। দেখো আমি একটু পড়ছি, পড়ার পর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, সাধারণ বা ফাঁকা অনুমোদন: চেকের আদেশটা বা প্রাপক চেকের উল্টো পৃষ্ঠায় কিছু না লিখে হস্তান্তরের উদ্দেশ্যে শুধুমাত্র স্বাক্ষর করলে তাকে সাধারণত ফাঁকা বা অনুমোদন বলে। এরূপ অনুমোদনের ফলে যে কেউ ব্যাংক থেকে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে পারে। এরূপ অনুমোদনের ফলে হুকুম চেক মূলত বাহক চেকে পরিণত হয়। আদেশটা যদি প্রাপকের নামের স্থলে নিজ লেখে এবং পিছের নমুনা স্বাক্ষর দেয়, তবে ওই চেক বাহক চেকে পরিণত হয়। অর্থাৎ এই চেকটা থাকে ফাঁকা চেক, এতে দাগ কাটা চেক থাকে না। এতে শুধুমাত্র আদেশটা ও বা প্রাপকের চেকের উল্টা বেশি কিছু লেখে বা হস্তান্তরের উদ্দেশ্যে স্বাক্ষর করে তাকে সাধারণত এই ফাঁকা চেক বা ফাঁকা অনুমোদন বলে। সাধারণ চেক বা ফাঁকা অনুমোদন চেক বলে। ২ নাম্বার, বিশেষ বা পূর্ণ অনুমোদন। বিশেষ বা পূর্ণ অনুমোদন বলতে আমরা তাকেই বুঝাবো যখন অনুমোদনকারী চেকের পিঠে কাকে অনুমোদন করে হস্তান্তর করা হলো তার নাম উল্লেখপূর্বক স্বাক্ষর করে তাকে বিশেষ বা পূর্ণ অনুমোদন বলে। যদি চেকের প্রাপক চেকের পিঠে লিখে মিস্টার মাসুদকে অথবা তার আদেশ অনুসারে দেয়, তবে তাকে এ ধরনের অনুমোদন বলা হবে। সেক্ষেত্রে মিস্টার মাসুদ কাউকে অনুমোদন করতে চাইলে আগের মতো কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করবে। ৩, সীমিত অনুমোদন। দেখো, এ ধরনের অনুমোদনের ফলে অনুমোদন বলে প্রাপক এর মালিকানা লাভ করলেও পুনরায় তা হস্তান্তর করতে পারে না। এক্ষেত্রে নতুন প্রাপকের হস্তান্তরের অধিকার সীমিত করা হয়। তোমরা একবার করে পড়লেই বুঝবা। ৪ নাম্বার দেখো, শর্ত সাপেক্ষে অনুমোদন। এতে দেখা গেছে যে কিছু শর্ত জুড়ে দেওয়া হবে। এটা তেমন একটা খুব কমন কোশ্চেন না, তবে তোমাদের জানার সুবিধার্থে এটা পড়বা। আমরা এখন দেখব চেকের অমর্যাদা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, চেকের অমর্যাদা বলতে কি বুঝি সেটা আমরা দেখব, এবং কি কি কারণে চেক অমর্যাদা হতে পারে সেটাও আমরা দেখব। তারপরে আরো অনেক কিছু দেখব, সেগুলা আমি তোমাদের স্লাইডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে দেখো, চেকের অমর্যাদা অর্থাৎ ব্যাংক কর্তৃক চেকের অর্থ প্রদানের অস্বীকৃতি চেকের অমর্যাদা বলে। চেক হলো আদেষ্টা কর্তৃক ব্যাংকের উপর চাহিদা মাত্র অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশমালা। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে এটা বর্ণনা করা হয়েছে যে
চেক ব্যাংকে উপস্থাপিত করা মাত্র কোনো প্রকার অনিয়ম না থাকলে চেকের টাকা প্রদানে বাধ্য থাকে, কিন্তু আইনসঙ্গত কারণ লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না। অর্থাৎ চেকের অর্থ প্রদান না করে ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেওয়া হলে তাকে চেকের অসম্মান বলা হয়। দেখো, যে কোনো ব্যাংকের চেকের অমর্যাদার কারণ সম্বলিত একটি ফর্ম ছাপানো থাকে। যে কোনো চেকের অমর্যাদা হলে ওই ছাপানো ফর্মে বর্ণিত কারণের পাশে একটি চিক চিহ্ন প্রদান করে ব্যাংক উক্ত ফর্ম চেক সহ চেকের বাহককে ফেরত দেয়। ফলে প্রাপক বা ধারক চেক অমর্যাদার কারণ সম্বন্ধে জানতে ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারে। দেখো, অর্থাৎ একটি বৈধ চেকের কতগুলো অপরিহার্য শর্ত থাকে যা পালন করতে হলে চেকের স্বভাব স্বভাবতই অমর্যাদাকৃত হয়। এরূপ শর্ত সাপেক্ষ হলো নিম্নরূপ: চেকের পাতা যথাযথ পূরণ করা। অর্থাৎ একটা বৈধ চেক হইতে হলে কতগুলো অপরিহার্য শর্ত থাকে, এই শর্তগুলো তোমরা একটু দেখো। ১. চেকের পাতা অপরিহার্য পূরণ করা। ২. হিসাবের আমানতকারী পর্যাপ্ত টাকা থাকা। হিসাব চালু অবস্থায় থাকা। ব্যাংকের রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর চেকের প্রদান করা। ব্যাংক হিসাবে গ্রাহক বা আদালতের কোনো নির্দেশ না থাকা। পরিশেষে বলা যায়, চেক পরিশোধের শর্তসমূহ অনুপস্থিতিতে ব্যাংকের চেকের অর্থ পরিশোধ করতে অসম্মতি প্রকাশ করলে তাকে চেকের প্রত্যাখ্যান বা চেকের অমর্যাদাকরণ বলে। কোনো কারণে চেক অমর্যাদাকৃত হলে তার আইনানুগ গুরুত্ব বহাল থাকে। অর্থাৎ প্রাপকের টাকা প্রমাণে তা আদালত কর্তৃক গৃহীত হয়। তাহলে তোমরা দেখলা চেকের অমর্যাদা বলতে কি বুঝো। তারপর দেখো, চেকের অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হওয়ার কারণ। অর্থাৎ চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদাকৃত হওয়ার কারণসমূহ আমরা এখন জানবো। এটা কিন্তু খুবই কারণ দেখবা, অনেক কারণে তোমাদের উদ্দীপকে লেখা থাকবে যে কোন কোন কারণে অমর্যাদা হয়েছে, সেগুলো লেখা থাকে। তাই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমানতকারী কর্তৃক কোনো চেক ব্যাংকে উপস্থাপিত হওয়ার পর ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে চেকের প্রত্যাখ্যান বলে। এক বা একাধিক ন্যায়সঙ্গত কারণে চেকে পরিশোধের অস্বীকৃতি জানাতে পারে। নিম্নে চেক অমর্যাদার কারণগুলো বর্ণনা করা হলো। ১. ব্যাংকে চেক লেখকের উপযুক্ত পরিমাণে অর্থ না থাকলে বা জমাতিরিক্ত ঋণের কোনো বন্দোবস্ত না থাকলে। দেখো, একটু লক্ষ্য রাখো। ব্যাংকে চেক লেখকের উপযুক্ত পরিমাণ অর্থ না থাকলে, অর্থাৎ আমার হিসাবধারী যদি আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে কোনো প্রকার টাকা না থাকে, তবে সেই ক্ষেত্রে কি করব আমি? আর অতিরিক্ত মানে যে ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুবিধা যদি বন্দোবস্ত না থাকে, তাহলে চেক প্রত্যাখ্যাত হবে। ২ নাম্বার দেখো, চেকের আদেশটা স্বাক্ষর না থাকলে। অর্থাৎ আমার চেক যদি আমারই স্বাক্ষর না থাকে, তাহলে ব্যাংক অর্থ দেবে না। চেকে প্রদত্ত আদেশটার স্বাক্ষর অস্পষ্ট হলে। অর্থাৎ আমি একটা চেক লিখলাম, আমার স্বাক্ষরটা অস্পষ্ট। ৪. চেকে প্রদত্ত স্বাক্ষর এবং ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষর না মিললে। অর্থাৎ ব্যাংকে যে আমার নমুনা স্বাক্ষরটা আছে, এই স্বাক্ষরের সাথে আমার স্বাক্ষর যদি না মিলে। চেকে তারিখ না থাকলে। অর্থাৎ যে ডেটের চেক, সেই ডেটটা যদি না থাকে, তাহলে এই অর্থ পাওয়া যাবে না। তারপর দেখো, ৬ নম্বরে আসে চেকের তারিখ অস্পষ্ট হলে, বা আমি একটা তারিখ দিলাম, সেটা সম্পূর্ণ অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে টাকা দেবে না। তারপর দেখো, তারিখের উপর কাটাকাটি থাকলে এবং তথা নমুনা স্বাক্ষর না দিলে,
অর্থাৎ যদি তারিখ কাটাকাটি থাকে এবং তার পিছনে নমুনা স্বাক্ষর না থাকলে তখন ব্যাংক টাকা দেবে না। চেকে টাকার পরিমাণ উল্লেখ না থাকলে, অর্থাৎ আমি কত টাকার চেক কাটলাম সেটা টাকা উল্লেখ নাই, তাহলে ব্যাংক আমাকে টাকা দেবে না। ৯, চেকের টাকার পরিমাণ কথায় অঙ্ক গরমিল থাকলে, অর্থাৎ কথায় আমি এক প্রকার লিখছি আর অঙ্কে এক প্রকার লেখা হয়েছে, তাহলে ব্যাংক টাকা দেবে না। টাকার অঙ্ক বা কথায় লিখে ঘষামজা করা হলে, পূর্ব বা পর তারিখের চেক হলে, চেক বাসি হলে, অর্থাৎ চেকের মেয়াদ যদি ১৮০ দিন পার হয়ে যায় তাহলে চেক বাসি হয়ে যাবে। চেকে হিসাব নম্বর না থাকলে, এক হিসাবের চেক অন্য হিসাবে ব্যবহার করলে, অন্য ব্যাংকের বা শাখায় চেক উপস্থাপিত হলে, অর্থাৎ অন্য ব্যাংকের শাখার চেক উপস্থাপিত হলে, অর্থাৎ এবি ব্যাংকের শাখায় আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি যদি এই চেকটা নিয়ে ইসলামী ব্যাংকের শাখায় আমি বা অর্থ উত্তোলন করতে চাই তাহলে তা দিবে না। চেকে কাটাকাটি থাকলে এবং নমুনা দরখাস্ত না দিলে, অর্থাৎ চেকে যদি কাটাকাটি থাকে তাহলে চেকে কাটাকাটি থাকলে এবং নমুনা দরখাস্ত না দিলে। ১৭, চেকে অনুমোদনের প্রয়োজন হলে এবং তা না থাকলে। ১৮, হুকুম চেকে প্রাপকের নাম না থাকলে, হুকুম চেকে হস্তান্তরের আইন সিদ্ধ না হলে, চেকের আদেশটার সিলমোহর প্রয়োজন হলে এবং তা না থাকলে, চেকে যথাযথ সময়ে ব্যাংকে উপস্থাপন করা না হলে, শর্তযুক্ত অনুমোদনের ক্ষেত্রে শর্ত পূরণ না হলে, ডাককাটা চেকে যথানিয়মে উপস্থাপন করা না হলে, চেক ছেঁড়া বা অস্পষ্ট হলে। ২৫ নাম্বার দেখো, অনলাইনের ব্যাংকিং সুযোগ থাকলে এবং অন্য ব্যাংকের শাখার চেক উপস্থাপিত হলে, আমানতকারী ব্যাংকে গচ্ছিত অর্থের উপর ব্যাংকের কোনো পূর্বশর্ত থাকলে, ব্যাংকের একাধিক ব্যক্তির নামে যৌথ হিসাবের ক্ষেত্রে সকল আমানতকারী বা জীবিত আছে তাদের সকলের স্বাক্ষর না থাকলে, গ্রাহকের চেক হারানো গিয়েছে এই মর্মে ব্যাংক জ্ঞাত হলে, চেকের লেখক বা কোনো নির্দিষ্ট চেকের টাকা প্রদানের নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তি দিলে, চেকের লেখার পর চেক লেখক মৃত্যু বা দেউলিয়াত্ব নোটিশ ব্যাংক পেলে, আদেশটা মস্তিষ্ক বিকৃতি বা নোটিশ ব্যাংক পেলে। ৩২ দেখো, চেকের ধারকের সত্ত্বে কোনো ত্রুটি আছে বলে ব্যাংক পরিষ্কার বুঝতে পারলে। ৩৩, চেকের অর্থ প্রদান বা আমানতকারী হিসাব থেকে কোনো টাকা প্রদানে ব্যাংক আদালত কর্তৃক গার্নিশি আদেশ বা নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করলে, অর্থাৎ এই সকল যে সকল কারণগুলো আমি বর্ণনা করলাম, এই সকল কারণগুলোর মাধ্যমে, অর্থাৎ এই সকল কারণের মাধ্যমেই ব্যাংক এই অর্থ পরিশোধ করতে অপারগতা প্রকাশ করতে পারে। দেখা গেছে যে দেখো, উপরোক্ত এক বা একাধিক কারণে ব্যাংক চেকের অমর্যাদা করতে পারে। এছাড়াও ব্যাংক যদি কোনো কারণে চেকের উপস্থাপক সম্পর্কে বা উত্থাপিত চেক সম্পর্কে সন্দেহযুক্ত হতে না পারে, তবে সেক্ষেত্রে ব্যাংক অর্থ প্রদানের অস্বীকৃতি জানায়। তাহলে খুব সহজেই আমরা এটা বুঝতে পারলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হারানো চেক। হারানো চেকের এর কর্তৃত্ব বা হারানো চেকের জন্য একজন গ্রাহকের কি কি করণীয়। হঠাৎ করে আমার একটা চেক হারিয়ে যেতে পারে, তো হারিয়ে গেলে আমরা কি করব সেটা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রস্তুতের পর অথচ উপস্থাপনের পূর্বে কোনো চেক হারানো গেলে তাকে হারানো চেক বলে। চেকের লেখার পর অথচ প্রাপকের নিকট হস্তান্তরের পূর্বে চেক হারানো গেলে এবং উক্ত চেকের উদ্ধারকারী ব্যাংক থেকে তা উত্তোলন করে নিলে সেক্ষেত্রে উক্ত চেকের দায় আমানতকারীর উপর বর্তায়। তবে প্রাপককে হস্তান্তর করার পর তা হারানো গেলে প্রাপক আমানতকারীকে তা যথাসময়ে না জানালে এবং উক্ত চেকের অর্থ অনুরূপভাবে উঠানো হলে সেক্ষেত্রে ওই দায় প্রাপককে বহন করতে হয়। এভাবে কোনো হস্তান্তর গ্রহীতার নিকট থেকে চেক হারানো গেলে যদি সেই হস্তান্তরকারীকে না জানায় তবে সেক্ষেত্রে দায় হস্তান্তর গ্রহীতার উপর বর্তে।
তবে যথানিয়মে জানানোর পর ব্যাংক পরবর্তীতে চেকের অর্থ প্রদান করলে তার দায় ব্যাংক বহন করতে হয়। তাই চেক হারানো গেলে পক্ষসমূহ করণীয় নিম্নরূপ: ১. আমানতকারী বা আদেষ্টার করণীয়। ২. প্রাপক বা হস্তান্তর গ্রহীতার করণীয়। ৩. ব্যাংকের করণীয়। তাহলে এই তিনটা সম্পর্কে আমরা এখন পড়ি, জানি। চেক হারানো দেখো, আমানতকারী বা আদেষ্টার করণীয় অর্থাৎ আমার কি করণীয়? চেক হারানো গেলে বা বিষয়টি আদেষ্টার নজরে আসলে প্রাপক বা হস্তান্তর গ্রহীতা কর্তৃক তাকে এ বিষয়ে জানানো হলে সেক্ষেত্রে আদেষ্টার করণীয় হলো লিখিতভাবে তা ব্যাংকে অবহিত করা। সেক্ষেত্রে নির্দিষ্ট চেক নম্বরের বিপরীতে অর্থ পরিশোধ না করার জন্য ব্যাংকে অবহিত করা হয়। প্রাপক বা হস্তান্তর গ্রহীতার করণীয়। দেখো, প্রাপক বা পরবর্তীতে কোনো হস্তান্তর গ্রহীতার নিকট থেকে চেক হারানো গেলে সেক্ষেত্রে যিনি হারিয়েছেন তার দায়িত্ব হলো পূর্ববর্তী পক্ষকে যথানিয়মে লিখিতভাবে তা অভিহিত করবে। এরূপ জানার জ্ঞাতার্থ পক্ষ কর্তব্য হলো তা পরবর্তী পক্ষকে একইভাবে তা জানাবে। এভাবে আদেশটা জানালে তার কর্তব্য হলো ব্যাংকে অবহিত করা। অর্থাৎ সর্বশেষ পক্ষ হল সব যে থাকবে সে অবশ্যই ব্যাংকে তা বলে দেবে। এখন দেখো, ব্যাংকের কি করণীয় সেটা আমরা এখন জানব। অর্থাৎ একটি চেক হারিয়ে গেলে ব্যাংকের কি করণীয় থাকে সে সম্পর্কে আমরা এখন জানব। দেখো, হার হারানো চেকের বিষয়ে আমানতকারী কর্তৃক লিখিত বিজ্ঞপ্তি পেলে বা জ্ঞাত হলে ব্যাংকের করণীয় হলো আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ স্থগিত করা। এতে আমানতকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নির্দিষ্ট চেক নম্বরের বিপক্ষে অর্থ প্রদান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হিসাব নম্বর থেকে অর্থ উত্তোলনের সুযোগ পুনরায় বহাল করা যেতে পারে। অর্থাৎ অর্থ উত্তোলনের সুযোগ পুনরায় সেটা বহাল থাকবে। তারপর দেখো, বিনিময় বিল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এখন বিনিময় বিল সম্পর্কে জানব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বিনিময় বিল সম্পর্কে জানি, কারণ বিনিময় বিল থেকে তোমাদের পূর্ণাঙ্গ 10 মার্কের কোশ্চেন আসতে পারে বিনিময় বিল এবং অঙ্গীকার পত্র থেকে। এই অঙ্গীকার পত্র এবং এই বিনিময় বিলটা তোমাদের খুবই কমন। তাই এই অঙ্গীকার পত্র ও বা প্রতিশ্রুতি পত্র এবং এই বিনিময় বিলটা খুবই কমন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো বিনিময় বিল বলতে কি বুঝি। দেখো, দ্বিতীয় প্যারায় দেওয়া আছে, তোমরা একটু দেখো। সাধারণ অর্থে বিনিময় বিল হলো এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে। অর্থাৎ ব্যাপক অর্থে আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিল, উক্ত দলিল অপর কোনো ব্যক্তিকে বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় পর বা চাহিদামাত্র প্রদানের জন্য অন্য কোনো ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ দেয় তাকে বিনিময় বিল বলে। আর একবার তুমি একটু দেখো, কারণ এটা খুবই কমন। বিনিময় বিল কি? এক কথায় এই কোশ্চেনটাও তোমাদের আসতে পারে। দেখো, সাধারণ অর্থে বিনিময় বিল হলো, দেখো, এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে। অর্থাৎ এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যে নির্দিষ্ট পরিমাণের অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে। ব্যাপক অর্থে আমরা বলতে পারি, দেখো, আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিল, উক্ত দলিলের অপর কোনো ব্যক্তিকে আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিল, উক্ত দলিল অপর কোনো ব্যক্তিকে বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা
দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর বা চাহিদা মাত্র প্রদানের জন্য অন্য কোনো ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ দেয় তাকেই বিনিময় বিল বলে। দেখো, বাংলাদেশে বলবৎযোগ্য 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 5 ধারায় বলা হয়েছে যে প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলের উক্ত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অপর কোনো ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহককে প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয়, সেক্ষেত্রে ওই দলিলকে বিনিময় বিল বলে। তাহলে বুঝতে পারলা বিনিময় বিল। আমরা এখন একটা বইতে একটা দেখো বিনিময় বিলের ছবি দেওয়া আছে, একটু দেখে নিও। তো বিনিময় বিল কাকে বলে আমরা সে সম্পর্কে জানলাম। এখন আমরা জানব বিনিময়ের বিলের বৈশিষ্ট্য, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বিনিময় বিল বলবো। দেখো, এক নাম্বার লিখিত, অবশ্যই বিনিময় বিলটা লিখিত হবে। 2 স্বাক্ষরিত, দেখা গেছে যে এই দলিলে অবশ্যই প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হতে হয়, অন্যথায় তা গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ আমি বিনিময় বিলটা তৈরি করলাম, যদি আমি স্বাক্ষর না দেই তাহলে এটা বিনিময় বিলের স্বীকৃতি পাবে না। 3 আদেশনামা। দেখো, এর অর্থ হলো অনুরোধ নয়, আদেশনামা। এটি অর্থ প্রদানের আদেশনামা, কিন্তু এটি অনুরোধ নয়। শর্তহীন, এতে অবশ্যই শর্তহীন নির্দেশ হবে, শর্ত সাপেক্ষে নির্দেশ হলে তা বিনিময় বিল হয় না। 5 স্ট্যাম্প, এতে অবশ্যই স্ট্যাম্প আইন অনুযায়ী নির্ধারিত মূল্যমানের স্ট্যাম্প লাগাতে হয়। নির্দিষ্টতা, এতে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে অর্থের উল্লেখ থাকতে হয়, এতে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হয়, অবশ্যই এর উল্লেখ থাকবে। আদিষ্ট, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি বিনিময় বিলের আদিষ্ট হতে পারে, অর্থাৎ যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানি বিনিময় বিলের আদিষ্ট হতে পারে। 8 স্বীকৃতি, মেয়াদি বিনিময় বিল অবশ্যই আদিষ্ট বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃত হতে হয়, নতুবা এই দলিলে কোনো আইনগত মূল্য থাকে না। অর্থাৎ মেয়াদি বিনিময় বিল অবশ্যই আদেষ্টা বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃত হতে হবে, অর্থাৎ এটা স্বীকৃতিটা কে দিবে? 9 পক্ষ, এতে সাধারণত 4টি পক্ষ জড়িত থাকে। অর্থাৎ বিনিময় বিলে কয়টা পক্ষ জড়িত থাকে? দেখো, এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনে আসতে পারে। 4টি পক্ষ। আদেষ্ট, স্বীকৃতিকারী ও প্রাপক। আদেষ্টা ও স্বীকৃতিকারী সাধারণত একই ব্যক্তি হতে পারে। দেখো, আদেষ্ট, স্বীকৃতিকারী ও প্রাপক, এই 4টা পক্ষ এই বিনিময় বিলের সাথে যুক্ত থাকে। তারপর দেখো, হস্তান্তরযোগ্যতা, এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, তাই নিয়ম অনুযায়ী এটি অবশ্যই এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করা যায়। প্রকৃতি, বিনিময় বিলের বাহকের আদেশ দেয়, অর্থাৎ এ ধরনের কোনো হতে পারে। অর্থাৎ প্রকৃতিটা হলো আমি একজনকে আরেকজনকে সেটা আদেশ প্রদান, শর্তহীন আদেশ প্রদান করছি। উপস্থাপনা, মেয়াদি বিনিময় বিল একবার স্বীকৃতির জন্য এবং পরবর্তীতে অর্থের জন্য উপস্থাপন করা হয়। অর্থাৎ যে একটা বিনিময় বিলের মেয়াদ যদি 3 মাস হয়, তাহলে 3 মাস পরে প্রথমে 3 মাস আগে আমি কি করব? এটা স্বীকৃতির জন্য তার সিগনেচার আনবো, 3 মাস পরে তাকে স্বীকৃতির অর্থ প্রদান করব। দেখো, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ, তার মানে কি? যদি আমি টাকায় বিনিময়ে বিল প্রাপ্ত হয় তাহলে আমাকে টাকায় দেবে, কিন্তু সেটা যদি আমি ডলারে হই তাহলে ডলারে, অর্থাৎ যেটা উল্লেখ থাকবে। বিহিত মুদ্রা বলতে বোঝায় দেশীয় মুদ্রায় আমাকে আমার অর্থ পরিশোধ করবে। তারপর দেখো আছে ঋণের প্রমাণ, এটা একটা ঋণের অকাঠ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই বিনিময় বিল। দেখো,
বিনিময় বিল কখন ব্যবহার করা হয়? ১, ২, ৩ তিন 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 প্রকারে ভাবে সুন্দর মতো দেওয়া আছে। দেখো, ১, অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যবহার। ২, বৈদেশিক বাণিজ্যে ব্যবহার। ৩, পারস্পরিক অর্থ সংস্থানে ব্যবহার। দেখো, অভ্যন্তরীণ বাণিজ্যে পাওনা আদায়ের উপর এরূপ বিনিময় বিল তৈরি করে তাতে স্বীকৃতি লাভের পর মেয়াদ পূর্তিতে এর পূর্বে ব্যাংক থেকে বাট্টা করে আগাম অর্থ সংস্থান করতে পারে। আদেষ্টা বা পাওনাদার এরূপ বিল তার কোনো পাওনাদার বরাবর হস্তান্তর করেও পাওনা নিষ্পত্তি করতে পারে। ২, বৈদেশিক বাণিজ্যের ব্যবহার। বৈদেশিক বাণিজ্যের লেনদেনের নিষ্পত্তিতে বিনিময় বিলের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। রপ্তানিকারক জাহাজে পণ্য পাঠিয়ে জাহাজে দলিলের সাথে বিনিময় বিল যুক্ত করে পাঠায়। আমদানিকারক বা তার পক্ষে প্রতিনিধি ব্যাংক উক্ত বিলের স্বীকৃতি দিয়ে তা রপ্তানিকারক বরাবর প্রেরণ করে। রপ্তানিকারক এরূপ বিল মেয়াদ পূর্তির পূর্বে তার ব্যাংক থেকে বাট্টা করে নিতে পারে এবং বিক্রয় করতে পারে বা মেয়াদ পূর্তিতে নিজ ব্যাংকের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করতে পারে। বৈদেশিক বাণিজ্যের লেনদেনে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যখন আমদানি রপ্তানি করব বা কেনাকাটা করব, সেটা এই ব্যাংক যদি স্বীকৃতি দেয় তাহলে সহজেই এই আমদানি এবং রপ্তানি করা সম্ভব হয়। পারস্পরিক অর্থ সংস্থানের ব্যবহার। দেখো, পারস্পরিক অর্থ সংস্থানের উদ্দেশ্যে বিনিময় বিল ব্যবহার করা হয়। এতে এরূপ উদ্দেশ্যে সংশ্লিষ্ট এক পক্ষ অপর পক্ষের উপর বিল তৈরি করে ও আদেশটা অপর পক্ষ কর্তৃক তা স্বীকৃত হলে আদেশটা ব্যাংক থেকে তা বাট্টা করে নিজের অর্থ ভাগ করে নেয় এবং মেয়াদ পূর্তিতে উভয় মিলে ব্যাংক কর্তৃক উপস্থাপিত বিলের অর্থ পরিশোধ করে দায় মুক্ত হয়ে থাকে। তার মানে আমরা এখন বিনিময় বিলের ব্যবহারটা ভালো মতো বুঝতে পারলাম। আমরা এখন দেখব অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র কাকে বলে? অঙ্গীকারপত্র কত প্রকার? অঙ্গীকারপত্র সম্পর্কে আমরা এখন জানব। দেখো, এই দ্বিতীয় প্যারাতে সুন্দরভাবে দেওয়া আছে অঙ্গীকারপত্রে বর্ণনা। অঙ্গীকারপত্র বলতে নির্দিষ্ট সময়ে চাহিদা মাত্র এমন কোনো পত্র বা দলিলকে বোঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ প্রদানের মুক্ত শর্তহীন অঙ্গীকার প্রদান করে। অঙ্গীকারপত্রে অঙ্গীকার কথাটা অবশ্যই উল্লেখ থাকবে। এরূপ অঙ্গীকার প্রদান করলে অঙ্গীকারকারী এবং তার নিকট অঙ্গীকার করা হয় তাকেই অঙ্গীকার গৃহীতা বলে। নিম্নে এর আইনগত সংজ্ঞা দেওয়া হলো। অর্থাৎ অঙ্গীকারপত্রে অবশ্যই অঙ্গীকার কথাটা উল্লেখ থাকবে। দেখা গেছে যে দেখো, 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 4 ধারা অনুসারে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলের ব্যাংক নোট বা সরকার সম্পাদিত নোট নয়, উক্ত ব্যক্তি যদি অপর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তার আদিষ্ট ব্যক্তিকে দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রদান করে তবে ওই দলিলকে অঙ্গীকারপত্র বলা হয়। তাহলে অঙ্গীকারপত্র সম্পর্কে আমরা জানলাম। অঙ্গীকারের সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্য পাওয়া যায় তা নিম্নরূপ। ১, দেখো, লিখিত, এটি অবশ্যই লিখিত হবে। ২, এটি অবশ্যই অঙ্গীকারদাতার স্বাক্ষর থাকবে। অঙ্গীকার, এটি ঋণ পরিশোধের অঙ্গীকার। দেখো, শর্তহীন, এতে প্রদত্ত অঙ্গীকার শর্তহীন হবে, অর্থাৎ শর্ত সাপেক্ষে অঙ্গীকারপত্র নয়। নির্দিষ্টতা, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ এই পত্র থাকতে হয়। নির্দিষ্ট ব্যক্তি, এতে অবশ্যই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা বাহককে অর্থ প্রদানের অঙ্গীকার থাকবে। ৪, স্ট্যাম্প। স্ট্যাম্প আইনের বিধান অনুসারে এতে উপযুক্ত মূল্যের স্ট্যাম্প লাগাতে হয়। পক্ষ, এতে দুটি পক্ষ থাকে, অঙ্গীকারদাতা ও অঙ্গীকার গ্রহীতা। ৯,
হস্তান্তরযোগ্যতা, এটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। 10 পরিশোধের প্রকৃতি, এটি নির্দিষ্ট সময়ের পরে বা চাহিদা মাত্র পরিশোধ হতে পারে। 11 বিহিত মুদ্রা, এরূপ দলিলের উল্লেখিত অর্থ বিহিত মুদ্রায় পরিশোধ বা পণ্য বিদেশি মুদ্রায় পরিশোধের প্রতিশ্রুতি থাকলে তা অঙ্গীকার পত্র হয় না। অর্থাৎ এটি অবশ্যই দেশীয় মুদ্রায়, অর্থাৎ আমাদের চলমান মুদ্রায় এটা পরিশোধ করতে হবে। ঋণের প্রমাণ, এর অর্থ পরিশোধ করতে না পারলে ঋণের প্রমাণ দলিল হিসেবে আদালতে অবশ্যই এতে গৃহীত হবে। দেখো বইতে একটা খুব ভালো মতো এই অঙ্গীকার পত্রের একটা আহ দেওয়া আছে, অঙ্গীকার পত্র দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। ব্যবহার, এটা সাধারণত দেখা গেছে যে দেশের অভ্যন্তরীণে এটা ব্যাপক হারে ব্যবহৃত হয়। আমরা এখন বিনিময় বিল এবং অঙ্গীকার পত্রের ভিতরে যে পার্থক্যটা আছে সেটা আলোচনা করব। কারণ অঙ্গীকার পত্র এবং বিনিময় বিল সম্পর্কে আমরা আহ, মানে থাকি, মানে দুটা একইভাবে বর্ণনা করে থাকি, ফলে দেখা গেছে যে মার্ক আমরা পাই না। 1 নাম্বার দেখো, প্রস্তুতকারক। সাধারণত পাওনাদার দেনাদারের উপরে এই দলিল প্রস্তুত করে থাকে। দেখা গেছে প্রস্তুতকারক দেখো পার্থক্য বিষয়সমূহ বিনিময় বিল এবং অঙ্গীকার পত্র বা প্রতিশ্রুতি পত্র। দেখো, একে দেওয়া আছে প্রস্তুতকারক। সাধারণত পাওনাদার দেনাদারের উপর এই দলিল প্রস্তুত করে থাকে। আর এখানে দেনাদার পাওনাদারের জন্য এটি প্রস্তুত করে। নির্দেশ ও অঙ্গীকার, বিনিময় বিল অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশ, আর এটি হলো অর্থ প্রদানের একটি শর্তহীন অঙ্গীকার। স্বীকৃতির প্রয়োজনীয়তা, আদেশটা কর্তৃক স্বীকৃতির প্রয়োজন হয়। আদেশটা কেউই থাকে না, ফলে স্বীকৃতির প্রয়োজনীয়তাও দেখা দেয় না। আইনসম্মত দলিল, দেখো আদেশটা কর্তৃক স্বীকৃতির পরেই এটি আইনসম্মত দলিলে পরিণত হয়। দেনাদার কর্তৃক প্রস্তুতের পরেই এটি আইনসম্মত দলিলে পরিণত হয়। দেখা গেছে যে পক্ষ, এতে সাধারণত 4টি পক্ষ থাকে: আদেশটা আদিষ্ট প্রাপক ও স্বীকৃতিকারী। এতে সাধারণত 2টি পক্ষ থাকে: 1 প্রতিশ্রুতিদাতা ও প্রতিশ্রুতি গৃহীতা। নোটকরণ প্রতিবাদকরণ, অর্থাৎ এটি অমর্যাদাকৃত হলে ধারক কর্তৃক নোটকরণ বা প্রতিবাদকরণ প্রয়োজন পড়ে। এক্ষেত্রে অনুরূপ কোনো বাধ্যতামূলকের প্রয়োজনীয়তা নেই। দেখো আরো আছে, এগুলো একটু ভালো মতো পড়বা। তারপরে আছে দেখো, বিনিময় বিল ও চেকের মধ্যে যে পার্থক্য আছে এটাও ভালো করে দেখবা। যদি কখনো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা সরাসরি আমাকে মেসেঞ্জারেও নক করতে পারো। এই যে আছে, বাসায় ভালো মতো এই পার্থক্যগুলা বেশি পড়বা। তোমাদের ওই বিনিময় বিল এবং অঙ্গীকার পত্র পাশাপাশি পড়ার পরে এই বিনিময় বিল, অঙ্গীকার পত্র এবং বিনিময় বিল ও চেকের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো তোমরা ভালো মতো বাসায় পড়বা। যদি কোনো সমস্যা থাকে তাহলে মেসেঞ্জারের মাধ্যমে অথবা কমেন্টস বক্সের মাধ্যমে অবশ্যই তোমরা সে বিষয়ে আমাকে অতিবাহিত করবা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি তার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। তোমাদেরকে সর্বশেষ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ।